ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য কিন্তু টিম অ্যানাউন্স হয়ে গেছে এবং টিম অ্যানাউন্সের সাথে সাথে কিন্তু যে শকিং এলিমেন্টস গুলো সেগুলো কিন্তু আবার দেখা দিয়েছে। আমরা কিন্তু অনেকেই অনেক নাম এক্সপেক্ট করছিলাম, আবার অনেক নাম এটাও এক্সপেক্ট করছিলাম এটা ভেবে যে এই সিরিজটা মিস করবে, বাট সেই সবকিছুর কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিয়েছে সিলেক্টর কমিটি এবং তারা কিন্তু কোন দিশায় নিয়ে যেতে চাইছে এই ওডিআই দলকে এবং 2027-এর কি টিম হতে পারে সম্ভাব্য সেটারও কিন্তু আস্তে আস্তে হিন্টস দেওয়া শুরু করে দিয়েছে। ডেসপাইট কি সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তারপরেও ওয়ানডে সিরিজের যে টিম সিলেকশন হচ্ছে বারংবার, সেখানে কিন্তু একটা হিন্টস পাওয়া যাচ্ছে 2027-এর যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে সেটার কি দল হতে পারে তার। যদি আমি প্রথমে স্কোয়াডটা দেখে নিই, শুভমান গিল ক্যাপ্টেন অ্যাজ ইউজুয়াল, সে চোট পেয়েছিল তাই আগের সিরিজটা খেলেনি, বাট সে যেহেতু এখন পুরোপুরি ফিট তাই সে ক্যাপ্টেন হিসাবে রিটার্ন করেছে টিমে। শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, বাট শ্রেয়াস আইয়ারের নামের পাশে স্টার দেওয়া আছে এটার জন্যই কি শ্রেয়াস আইয়ার হয়তো বা যদি ফিটনেস ক্লিয়ার করতে না পারে তাহলে সে টিমে আসবে না, অন্য কেউ ভাইস ক্যাপ্টেন্সি করবে এবং রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করে দেওয়া হবে। আর যেহেতু শ্রেয়াস আইয়ার যদি ফিটনেস পাস করে যায় তাহলে শ্রেয়াস আইয়ারই টিমে থাকবে এবং অ্যাজ আ ভাইস ক্যাপ্টেনই থাকবে। সো শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, কে.এল. রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা। মোহাম্মদ সিরাজ কামব্যাক করছে, এটা কিন্তু খুব ভালো বিষয় ওয়ানডে দলে। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল। সো এই ছিল ওভারঅল ওয়ানডে টিম। এখানে এবারে যে শকিং কথাগুলো আমি বললাম সেটা কেন বললাম সেটা নিয়ে একটু ডিসকাশন করি, কারণ টিমটা তো আপনারা দেখলেন ওভারঅল যা হয় তাই এসছে। এখানে দুটো তিনটে ফ্যাক্টরস আছে, যেমন জাসপ্রীত বুমরা কিন্তু ওয়ানডে খেলছে না। এটা যদি আপনারা ভালো করে নোটিস করে দেখেন, জাসপ্রীত বুমরা কিন্তু টেস্ট আর টি-20 খেলছে, তাকে কিন্তু ওয়ানডে টিমে মোটেই খেলানো হচ্ছে না। আমি জানি না, হয়তো ডাইরেক্টলি তাকে কি 27-এর বিশ্বকাপ খেলানো হবে, সেটাই একটা কনসার্নিং বিষয়। জাসপ্রীত বুমরা খেলছে না, তবে তার ক্ষেত্রে তর্কটা মানা যায় যে হয়তো সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এবং টি-20 সিরিজও আছে, সেখানে তার ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ, তাই হয়তো তাকে ওডিআইতে রেস্ট দেওয়া গেছে, এটা আমি মেনে নিতে পারি। বাট এবার যে নামগুলো আমি নিতে চলেছি সেগুলো কেন এই টিম থেকে মিসিং, সেইগুলো কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়। কেন মিসিং? প্রথম নাম যেটা মিসিং এবং সবার মাথায় এসেছিল এই নামটা কেন মিসিং, সেটা হলো অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল সম্প্রতি টি-20 বিশ্বকাপ দলের ভাইস ক্যাপ্টেন নিযুক্ত হয়েছে, বাট সে কিন্তু ওয়ানডে দলে নেই এবং এই ওয়ানডে দলে তার না থাকাটার কি কারণ থাকতে পারে নেপথ্যে সেটাও কিন্তু কেউ ব্রিফ করে বলছে না। অক্ষর প্যাটেল যথেষ্ট ভালো ব্যাটসম্যান, অক্ষর প্যাটেল যথেষ্ট ভালো বোলার, অক্ষর প্যাটেল যথেষ্ট ভালো ফিল্ডার, তিনটে অ্যাসপেক্টই সে যথেষ্ট ভালো করে। তাকে 5 নম্বরে খেলিয়ে দেখা হয়েছে, সে 5 নম্বর পজিশনে কিন্তু যথেষ্ট ভালো খেলতে পারে, যেখানে সে কে.এল. রাহুলেরও ওপরে ব্যাটিং করতে আসতো একটা সময় এবং অক্ষর প্যাটেল কিন্তু ডেলিভার করেছে, পারফরমেন্স করেছে সেইখানে কন্টিনিউয়াসলি খেলে। তারপরেও অক্ষর প্যাটেল মিসিং। রবীন্দ্র জাদেজা যদিও টিমে সিলেক্টেড, বাট আমি খুব একটা মানে অবাক হব না যদি জাদেজা অক্ষর দুজনেই টিমে খেলে, কারণ এই কম্বিনেশন কিন্তু আগেও খেলেছে, এমন না যে এটা নতুন খেলছে, আগেও কিন্তু এই কম্বিনেশনটা খেলেছে এবং ভালো পারফরমেন্স করেছে। তারা একই রকম বোলিং করে ব্যাটিং করে বলে তাদেরকে দুজনকে একসাথে টিমে খেলানো যাবে না, এটা কিন্তু খুব ভুল কথা। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির নামটার পিছনে কিন্তু মানে খুব বড় একটা কনসার্ন, কেন সেই টিমে খেলে। কারণ নীতিশ কুমার রেড্ডির সম্প্রতিকালে তার পারফরমেন্স কোনো দিকেই ব্যাটিং এ না বোলিং তো তাকে খুব একটা দেওয়া হয় না, আর ব্যাটিং এও তার পারফরমেন্স যেটুকু চান্স পেয়েছে সেটুকুতে খুব একটা ভালো নয়। তো সে কন্টিনিউয়াসলি টিমে চান্স পাচ্ছে। ওয়াশিংটন সুন্দর নিয়মিত এই ওয়ানডে দলে খেলছে, কিন্তু তারও ব্যাটিং বোলিং যদি ওভারঅল দেখা হয় খুব একটা মানে আপনাকে কনফিডেন্স দেবে না। সেই জায়গায় এরা দুজন টিমে সিলেক্ট হচ্ছে, অথচ অক্ষর প্যাটেল সিলেক্ট হচ্ছে না। অক্ষর প্যাটেলের এই সিলেক্ট না হওয়াটা সত্যি আমাকে অবাক করেছে। আমি ভেবেছিলাম অক্ষর প্যাটেল অন্তত একদম কনফার্ম ওয়ানডে টিমে থাকবেই সব সময়, বাট সেটা কিন্তু হচ্ছে না। আমি জানি না কম্বিনেশন তারা প্লেইং 11 কি বানাবে, বাট অক্ষর প্যাটেল নেই তার মানে নীতিশ কুমার রেড্ডি অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কেউ একজন তো প্লেইং 11 খেলবে, এটা একদম কনফার্ম। তো দেখার বিষয় সেটা কে খেলে। নীতিশ কুমার রেড্ডির হালিয়া পারফরমেন্স খুবই অ্যাভারেজ, তো তাকে কন্টিনিউয়াসলি কনসিডার করা দলের জন্য এটাও কিন্তু একটা খুবই ভাবনার বিষয়। থার্ড যে নামটা সেটা হলো ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু একটা সেঞ্চুরি মেরেছে
আহ, যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজটা হলো, সে কিন্তু, হ্যাঁ এটা ঠিক, সে শ্রেয়াস আইয়ারের ব্যাকআপ হিসাবেই টিমে এসেছিল এবং নিজের ইউজুয়াল পজিশন ছেড়ে সে 4 নম্বরে ব্যাটিং করেছে এবং ভালো ব্যাটিং করেছে। যতটুকু সে চান্স পেয়েছে যথেষ্ট ভালো ব্যাটিং করে সে ম্যাচ জিতিয়েছে। সেঞ্চুরি, তার স্কোর সেঞ্চুরি ছিল একটা। বাট তারপরে অ্যাটলিস্ট তাকে 15 জনের দলে তো নেওয়া যেতে পারতো, সেটাও নেওয়া গেল না। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ড্রপ, যেখানে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এরা কিন্তু কন্টিনিউয়াসলি চান্স পাচ্ছে। ঋষভ পান্ত ফিরে এসছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এইরকম ধরনের বোলার প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু এই টিমে চান্স পাচ্ছে। সেই জায়গায় কিন্তু আহ, যদি আমি প্লেইং 15 জনের টিমের কথা বলি, সেই জায়গায় কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের চান্সটা ডিজার্ভিং ছিল আমি মনে করি। কারণ ঋতুরাজ গায়কোয়াড় ভালো পারফর্ম করেছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে কনসিডার করা হয়নি। চলুন তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে শ্রেয়াস আইয়ার কামব্যাক করেছে, তাই হয়তো তার জায়গা হচ্ছে না। শ্রেয়াসের বদলে যদি 4 নম্বরে কারোকে খেলাতে হয়, সেটা ঋতুরাজ গায়কোয়াড়ই থাকবে, অ্যাজাম্পশন করে নিচ্ছি। কারণ দলে না থাকলে যদি শ্রেয়াস সিরিজের মাঝপথে ছাড়ে, তাহলে তো 4 নম্বরে সেও খেলতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা ভাবনার বিষয়। এবার যে নামটা আমি নিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি, এই যে আপনি একটা পেস বোলিং অ্যাটাক দেখুন ওয়ানডেতে, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ তো ডেফিনেটলি কামব্যাক করছে এই সিরিজে। বাট মোহাম্মদ সিরাজ তো আমাদের ওয়ানডে টিমের মানে একটা স্টেবল মেম্বার। মোহাম্মদ সিরাজ কত ভালো বোলিং করেছিল একটা সময়, যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই এশিয়া কাপ মনে পড়ে, 50 রানে অল আউট করে দিয়েছিল শ্রীলঙ্কাকে। সো মোহাম্মদ সিরাজ ওডিআইতে মানে ইনরিপ্লেসেবল বোলার। বাট মোহাম্মদ শামিও তো ইন্ডিয়া টিমের একটা খুব গুরুত্বপূর্ণ বোলার, যে 2023-এ জান লড়িয়ে দিয়েছিল, হাইয়েস্ট উইকেট টেকার, ইভেন সব ম্যাচ না খেলেও হাইয়েস্ট উইকেট টেকার ছিল মোহাম্মদ শামি। তারপরে মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার হয়ে জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার ছিল। তারপরেও কি করে, তারপর থেকে মোহাম্মদ শামি এমন কি করলো যাতে করে মোহাম্মদ শামি টিমেই আর আসতে পারছে না। ডোমেস্টিক খেলছে, ডোমেস্টিকে মোটামুটি পারফরমেন্স তার আছে ভাই। ডোমেস্টিকে তার পারফরমেন্স খারাপ যে বলা যাবে না, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ পারফরমেন্স আছে। এবং তাকে কিন্তু ডোমেস্টিক খেলতে বলা হয়েছিল ফিটনেস প্রমাণ করার জন্য, এবং সে কিন্তু আমার মনে হয় কমপ্লিটলি ফিট। এবং সবচেয়ে বড় কথা, হর্ষিত রানা এমন কিছু তো পারফরমেন্স করেনি যার বেসিসে সে কন্টিনিউয়াসলি টিমে চান্স পাচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা এমন কিছু পারফরমেন্স নেই, কন্টিনিউয়াসলি এই টিমে চান্স পাচ্ছে। বাট সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ শামির মতো একজন বোলারকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইগনোর করছি। আমি জানি না, তার এজও অনেক বেশি, তার এজ 35-36 এর কাছে। সো আমি জানি না, হয়তো শামি রিটায়ারমেন্টটা নিয়ে নেয় এরপরে। কারণ মোহাম্মদ শামির মতো একটা লেজেন্ড, আমি বলতে পারি লেজেন্ড, কারণ 2023 বিশ্বকাপে লিটারেলি সে নিজের বোলিং এর দমে ইন্ডিয়া টিমকে ক্যারি করেছিল। এখনো মনে থাকবে সেই সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হয়তো প্রথমে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি করেছিল, তো তারপরে বোলিং এ যখন নিউজিল্যান্ড মারা শুরু করেছিল, তখন কিন্তু মোহাম্মদ শামির একটাই নাম আমরা দেখতে পাচ্ছিলাম, মোহাম্মদ শামি, যে উইকেট নিয়ে 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 নিউজিল্যান্ডকে কোমর ভেঙে হারিয়ে দিয়েছিল। এবং মোহাম্মদ শামির সেই অবদানটাও তো ভুললে চলবে না 2021 সালের সেই বর্ডার গাভাস্কার ট্রফিতে। সেখানে তার বোলিং দুর্দান্ত বোলিং ছিল, অস্ট্রেলিয়াকে রীতিমতো ভয় পাইয়ে পাইয়ে আউট করেছিল অস্ট্রেলিয়ানদের। তো সেই প্লেয়ারটাকে আমরা কেন ইগনোর করছি, কেন নেওয়া হচ্ছে না, এর জবাব কোথা থেকে পাওয়া যাবে, এটাও কিন্তু একটা বিষয়। মোহাম্মদ শামি কমপ্লিটলি ফিট, আমি মনে করি না সে আনফিট, কমপ্লিটলি ফিট। এবং সে কন্টিনিউয়াসলি ইন্ডিয়া টিমের কোনো ফরম্যাটেই চান্স পাচ্ছে না। তাকে কিন্তু আনা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য, এবং সে খেলে ভালো পারফরমেন্সও করেছিল, যদিও সেখানে পুরোপুরি স্পিনিং ফ্রেন্ডলি পিচ ছিল। বাট তা সত্ত্বেও কিন্তু একটা ফাস্ট বোলার হিসাবে মোহাম্মদ শামি খেলছিল, নিজের জায়গাটা কিন্তু রেখেছিল। বাট আজকে তারপর থেকে তার কিন্তু দলে জায়গা হচ্ছে না। এই বিষয়ে আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ওভারঅল এই টিম থেকে আমি যদি কারোর নাম মিস করে গিয়ে থাকি, যে কারোর নামটা মিস হচ্ছে, অবশ্যই একটা নাম আছে, সেটা হলো ঈশান কিষান। সবাই বলেছিল যে ঈশান কিষানকে হয়তো এই ভালো পারফরমেন্সের জন্য কনসিডার করা যেতে পারে মেন ওডিআই টিমেও, বাট সেটা করেনি ভারতীয় দল। ঋষভ পান্তের সাথেই গেছে, ঋষভ পান্ত এবং কে এল রাহুল। ঋষভ পান্ত ডেফিনেটলি বেঞ্চ থাকবে, কে এল রাহুলই ফার্স্ট প্রাইমারি উইকেট কিপার হিসাবে খেলবে। সো এটাই যদি ওভারঅল টিম, আপনাদের যদি কোনো নাম মাথায় থাকে যাকে আমি মিস করে যাচ্ছি এই টিমের ডিজার্ভিং, অথচ সে টিমে নেই, তো ডেফিনেটলি কমেন্ট করে সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং ক্রিকেটে ইন্টারেস্টেড হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ বাংলায় ক্রিকেট নিয়ে অলমোস্ট রেগুলার কভারেজ থাকে কিন্তু আমার এই চ্যানেল।
সো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।